সারা পৃথিবী থেকে শেখ হাসিনা বিচ্ছিন্ন হয়ে পড়ছেন, তার সরকার বিচ্ছিন্ন হয়ে পড়ছে এবং এই আন্দোলনটা দমন করতে সরকার সক্ষম হয়নি। এই কারণে কারফিউ চলছে, এই কারণেই ফেসবুক ব্যবহার করতে দিচ্ছে না। গণমাধ্যমকে কিভাবে রেস্ট্রিক্ট করা হয়েছে সেটা সাংবাদিকদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠকে তার বক্তব্যেই পরিষ্কার হয়। কিন্তু তারপরও দেশের গণমাধ্যমকেও আর দমিয়ে রাখা যাচ্ছে না এবং ইন্টারনেট খুলে দেওয়ার পর থেকে আমরা দেখছি কি বিভৎসতা, কি বিভীষিকাময় সেই দিনগুলো। দেশ আওয়ামী লীগেরও না, দেশ বিএনপিরও না, দেশ কারো বাবার সম্পত্তিও না। দেশে কারফিউ দেওয়া কিন্তু গর্বের বিষয় নয়। হেলিকপ্টার থেকে বোমা ফেলা এটা কোনো গণতান্ত্রিক দেশের আচরণ হতে পারে না। সম্মানিত দর্শক মণ্ডলী, বর্তমান এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে বর্তমান পরিস্থিতিতে যা হয়েছে, এখনো পর্যন্ত যা হচ্ছে, বিস্তারিত আপডেট আপনাদের মাঝে নিয়ে এসেছি, এই ভিডিওতে তুলে ধরবো। এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এক সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সারা পৃথিবী থেকে শেখ হাসিনা বিচ্ছিন্ন হয়ে পড়ছেন, তার সরকার বিচ্ছিন্ন হয়ে পড়ছে এবং এই আন্দোলনটা দমন করতে সরকার সক্ষম হয়নি। এই কারণে কারফিউ চলছে, এই কারণেই ফেসবুক ব্যবহার করতে দিচ্ছে না। গণমাধ্যমকে কিভাবে রেস্ট্রিক্ট করা হয়েছে সেটা সাংবাদিকদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠকে তার বক্তব্যেই পরিষ্কার হয়। কিন্তু তারপরও দেশের গণমাধ্যমকেও আর দমিয়ে রাখা যাচ্ছে না এবং ইন্টারনেট খুলে দেওয়ার পর থেকে আমরা দেখছি কি বিভৎসতা, কি বিভীষিকাময় সেই দিনগুলো। আন্তর্জাতিক গণমাধ্যমে রিপোর্ট হচ্ছে, কলাম লেখা হচ্ছে, প্রত্যেকটা জায়গায় বাংলাদেশে যে জেনোসাইড চালানো হয়েছে সেই কথাগুলো উল্লেখ করা হয়েছে। সরকারকে একটা অথরিটারিয়ান, একটা কর্তৃত্ববাদী সরকার হিসেবে তারা চিহ্নিত করেছে এবং সরকার প্রধানকে তারা স্বৈর শাসক হিসেবে উল্লেখ করছে। এবং এখন এই সরকারের এই ব্রুটালিটির পর এই সরকারকে সমর্থন দেয়া তার যারা চিহ্নিত বন্ধু তাদের পক্ষেও এখন আর সম্ভব হচ্ছে না, কারণ সারা পৃথিবীতে এই কারণে তাদেরকে জবাবদিহি করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র এটা নিয়ে কথা বলছে, স্টেট ডিপার্টমেন্ট কথা বলছে, হোয়াইট হাউস কথা বলছে এবং জাতিসংঘের যে গাড়িগুলো ব্যবহার করা হয়েছে এই জেনোসাইড চালানোর সময় এই আন্দোলন দমন করার জন্য সেই রিপোর্টও প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। সুতরাং সামনের দিনে শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের সেনাবাহিনীর সদস্য কিংবা র্যাবের সদস্যরা তো ইতোমধ্যেই তারা রেড লিস্টে আছেন। সুতরাং যে ঘটনাটা আসলে এই সরকার ঘটাতে চেয়েছে, যেভাবে আন্দোলনটা দমন করতে চেয়েছে, সেটা তার জন্য খুব ভালো কিছু বয়ে আনছে না এবং চারদিক থেকে চাপ শেখ হাসিনা সরকারের দিকে ধেয়ে আসছে। সবচেয়ে বড় বিষয় হলো ছাত্ররা এই আন্দোলনটা ছেড়ে দিচ্ছে না। প্রিয় দর্শক, দয়া করে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেশে ও বিদেশে এখন ভয়াবহ মাইনকার চিপায় পড়েছে এই হায়না হাসিনা সরকার। সারা দেশে চলছে এক বিভৎস পরিস্থিতি, চারিদিকে শুধু লাশ আর লাশ। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র সহ বেশ কিছু পশ্চিমা দেশ শেখ হাসিনাকে সরাসরি একজন স্বৈরাচার এবং নরপিশাচ সরকার হিসাবে ঘোষণা দিয়েছে। শেখ হাসিনার বন্ধু দেশ ভারতের বিভিন্ন গণমাধ্যমেও শেখ হাসিনাকে একজন ভোটচোর এবং স্বৈরাচার হিসেবে খবর প্রকাশ করছে। এত মানুষকে হত্যা এবং আহত করেও হাসিনার মনে কোনো ধরনের অনুশোচনা নেই, অথচ মেট্রো রেলের ভাঙা গ্লাস দেখে কান্নায় ভেঙে পড়লেন এই অবৈধ প্রধানমন্ত্রী। কেবল ঢাকা মেডিকেল থেকেই 2870টি লাশ রিলিজ করা হয়েছে, আরও 300টি লাশ এখনও পড়ে আছে মর্গে। পুলিশের 33টি লাশ রিলিজ করা হয়েছে এবং অন্যান্য হাসপাতালের হিসাব এখানে নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে 5000 মৃত্যু এবং আরও প্রচুর লাশ পুড়িয়ে ফেলার খবর এখন ছড়িয়ে পড়েছে। সরকার এখন খুব একটা স্বস্তিতে নেই এবং সে যে কারফিউ তুলে নিতে পারছে না, সে যে পুরোপুরি ইন্টারনেট সংযোগ সচল করতে পারছে না, এটাই তার অনেক বড় প্রমাণ। সুতরাং সরকারকে আমরা হয়তোবা দেখছি তারা অনেক শক্তি দিয়ে এই আন্দোলন দমন করার চেষ্টা করছে, কিন্তু প্রকৃতপক্ষে সবচেয়ে বড় বিপদ শেখ হাসিনা সরকার তার নিজের জন্যই ডেকে এনেছে। এমনকি সরকারের অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যেও অস্থিরতা শুরু হয়েছে। ইতিমধ্যে ঢাকার 8টা থানার ওসিকে বদলি করা হয়েছে এবং প্রথম আলো বলছে এই আন্দোলনকে কেন্দ্র করেই এই বদলিগুলো করা হয়েছে। অ্যাডমিনিস্ট্রেশনের ভেতরে অনেকেই এভাবে সরাসরি শিক্ষার্থীদের বুকে গুলি করা, সাধারণ মানুষের বুকে গুলি করার বিরোধিতা করছেন, অনেকেই অপারগতা প্রকাশ করছেন। তারা এটা করতে পারবেন না এমনটা অনেকেই নাকি জানিয়ে দিচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের খবরগুলো আমরা দেখতে পাচ্ছি এবং যে সকল দেশ এই সরকারের বন্ধু রাষ্ট্র হিসেবে পরিচিত, সেখানেও শেখ হাসিনা সরকারকে স্বৈর শাসক হিসেবে, নিকৃষ্টতম স্বৈর শাসক হিসেবে উল্লেখ করা হচ্ছে। অনেক রাজনীতিবিদ সেভাবেই
শেখ হাসিনা এবং তার সরকারকে দেখছেন। ফলে তারাও এই সরকারের উপরে সমর্থন কতদিন অব্যাহত রাখতে পারবে, এই সরকারকে কতদিন ক্ষমতায় টিকিয়ে রাখতে পারবে, কিংবা আদৌ সেই চেষ্টাটা তারা করবে কিনা, শেখ হাসিনার মতো একটা সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে গিয়ে নিজেদের গায়ে কতটা কালি তারা মাখবে, সেটাও এখন একটা প্রশ্ন। ফলে তাদেরকে যদি বাংলাদেশে যেভাবে ইন্টারনেট ব্ল্যাকআউট করা হয়েছে, তাদেরকে যদি জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে ব্ল্যাকআউট করা হয়, তাহলে বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াবে, সেটা অনেক বড় একটা প্রশ্ন। সুতরাং সেনাবাহিনীকে আপনারা যে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন, তারাও কতদিন আসলে আপনাকে সার্ভ করবে, আপনার কথা শুনবে, সেটা নিয়ে প্রশ্ন আছে। আমি আমার সর্বশেষ ভিডিওতে উল্লেখ করেছিলাম, ডেটা সেন্টারে আগুন লাগানো হয়েছে, দুষ্কৃতিকারীরা, দুর্বৃত্তরা সারা পৃথিবী থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে ডেটা সেন্টারে আগুন দিয়েছে যাতে ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে যায়। অথচ পরিষ্কারভাবে প্রমাণিত হয়েছে যে এই সরকারই ইন্টারনেট বিচ্ছিন্ন রেখেছিল। তার মানে তারা নিজেরাই নিজেদেরকে দুষ্কৃতিকারী, দুর্বৃত্ত হিসেবে উল্লেখ করছে। কারণ ইন্টারনেট যারা বিচ্ছিন্ন করেছিল তাদেরকে দুর্বৃত্ত বলছে তারা, এবং এখন প্রমাণিত যে ইন্টারনেট আসলে তারাই বন্ধ রেখেছিল। তার মানে সরকার নিজেদেরকেই দুর্বৃত্ত ঘোষণা করেছে, এবং বণিক বার্তা আজকে সেই সম্পর্কে একটা ডিটেল রিপোর্ট করেছে। আমার সর্বশেষ ভিডিওতে আমি এই কথাগুলো উল্লেখ করেছিলাম, এবং এখন মূলধারার গণমাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয়েছে। ইন্টারনেট বন্ধ রাখার সাথে খাজা টাওয়ারে আগুন লাগার কোনো সম্পর্ক নেই, এবং বণিক বার্তা তো বলছে খাজা টাওয়ারে কিছুই হয়নি, সেখানে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। পাশের একটা বিল্ডিংয়ে, সরকারি একটা ভবনে, সেখানে কিছু কেবল পুড়ে গেছে, এবং সেটার সাথে এই ডেটা সেন্টারের কোনো কানেকশন নাই। সেটা একান্তই ওই নির্দিষ্ট বিল্ডিংয়ের সেই সরকারি ভবনের বিভিন্ন লাইন। ফলে সরকার এতদিন যে মিথ্যাচার করেছে, সেই বিষয়টা বণিক বার্তা পরিষ্কার করেছে। বণিক বার্তাকে এই জন্য ধন্যবাদ। তার মানে দেশের গণমাধ্যমকেও সরকার খুব বেশি দিন এভাবে দমিয়ে রাখতে পারবে না। ফেসবুক ব্যবহার করতে দিচ্ছে না এখনো সরকার, বিকল্প পদ্ধতিতে প্রায় প্রত্যেকেই ফেসবুক ব্যবহার করছেন, এবং সেখানে প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন বর্তমানে কোটা সংস্থার আন্দোলন নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশে। এই মুহররমের মাসে নতুন করে আরেকটি কারবালা হয়েছে, এমনই উপস্থাপনা করেছেন অনেকেই। যেভাবে মানুষদেরকে মারা হয়েছে এই বাংলাদেশে শিক্ষার্থীদেরকে এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে, অথচ যে আন্দোলনটি করেছে এই কোটা বাতিলের জন্য আন্দোলন করেছে, এই আন্দোলন কিন্তু এমনকি এই কোটা বাতিল কিন্তু কোনো কোটা ইসলামীভাবে বৈধ নয়, যে কারোর জন্য, কোনো শ্রেণীর জন্য, কোনো পেশা শ্রেণীর মানুষের জন্য ব্যক্তিগতভাবে তাদের আলাদা একটি সুযোগ তাদের জন্য কোটা নির্ধারণ করা, এটা নাই। সবারই সমান অধিকার, যার যোগ্যতা অনুযায়ী সে চাকরি পাবে। অথচ সেখানে কোটা নিয়ে যে আন্দোলন হয়েছে, একতরফা একদিকে অনেক সুবিধা দেওয়া মানুষদেরকে, অপরদিকে যোগ্যতাশীল মানুষদেরকে অযোগ্য স্থানে বসিয়ে রাখা, এই সমস্ত দাবি নিয়ে কিন্তু মাঠে নেমেছিলেন। পরিশেষে সেখানে এই পুলিশের যে অবস্থা সৃষ্টি করেছে, সেখানে শিক্ষার্থীদেরকে নির্মমভাবে গুলি করেছে। এই বিষয়টি নির্বিশেষে যারা দলীয়ভাবে, এমনকি দলীয় ছাড়া সবাই কিন্তু অনেক মন্তব্য করেছে, এই বিষয়টি নিয়ে সমালোচনা করেছে। এখানে এমন কিছু বিষয় থাকে যে বিষয়গুলো মানুষ কোনো দলের পরোয়া করে না, ব্যক্তিগতভাবে কোনো বিএনপি, আওয়ামী লীগ এমন কোনো দলের পরোয়া করে না, তাদের বিবেকের কাছে ছেড়ে দেয় এমন কিছু বিষয় থাকে। যেমনটি হয়েছে এই কোটা সংস্থার আন্দোলনে শিক্ষার্থীদের উপর যেভাবে আঘাত করেছে, এই বিষয়টি কিন্তু মানুষ সমালোচনা করছে। প্রিয় দর্শক, এই কোটা সংস্থার আন্দোলন এমনকি বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনার স্থান থেকে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।